রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 বা নিবন্ধন আইন 1908-এর প্রিয়াম্বল বা প্রস্তাবনায় বলা আছে যে এই আইনটা তৈরি করা হয়েছে মূলত রেজিস্ট্রেশন অফ ডকুমেন্টস বা দলিল নিবন্ধন সংক্রান্ত কিছু যে প্রচলিত বিধিবিধানগুলো আছে সেগুলোকে কনসলিডেট করা বা সেগুলোকে একত্রিত করা বা সুসংহত করার জন্য। এবং এই আইনটি সম্পর্কে আমাদের যে বিজেএস সিলেবাসটি আছে, আমরা যদি সেই সিলেবাসটি এক নজরে দেখি তাহলে সেখানে দেখতে পাই সমগ্র সিলেবাসের সবগুলো পর্যায়ে মূলত আছে যে রেজিস্ট্রেবল ডকুমেন্টস বলতে কি বোঝায় বা নিবন্ধনযোগ্য দলিল আসলে কি, কোন সমস্ত দলিলগুলো কম্পালসারিলি নিবন্ধন করতে হয়, অপশনাল রেজিস্ট্রেশন বা ঐচ্ছিক নিবন্ধনের বিধিবিধানটুকু কি, টাইম অ্যান্ড প্লেস অফ প্রেজেন্টেশনস, যে একটা দলিল নিবন্ধনের জন্য কখন সেটি উপস্থাপন করতে হয়, কোথায় উপস্থাপন করতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখিত আছে ইফেক্টস অফ রেজিস্ট্রেশন অ্যান্ড নন রেজিস্ট্রেশন, যে একটা দলিল নিবন্ধন কিংবা নিবন্ধন না করার পরিণতি বা ফলাফল বা কনসিকুয়েন্সটা কি, এবং ডিউটিজ অ্যান্ড পাওয়ার্স অফ রেজিস্টারিং অফিসার, একজন নিবন্ধক বা নিবন্ধন কর্মকর্তার ক্ষমতা এবং তার যে দায়িত্ব সেগুলো আসলে কি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 সম্পর্কে আমাদের সিলেবাসের সকল বিধিবিধান মূলত রেজিস্ট্রেশনকে ঘিরেই, কিন্তু এই আইনটি যদি আমরা এক নজরে চোখ বুলিয়ে দেখি তাহলে এই আইনের কোথাও এই রেজিস্ট্রেশন শব্দটা বা এই রেজিস্ট্রেশনের ধারণাটুকুর কোনো ডেফিনেশন বা এক্সপ্লেনেশন দেয়া নেই। যদিও আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দেওয়ানি আইনগুলোতে বা বৃহৎ দেওয়ানি প্রকৃতির আইনগুলোতে ওই আইনের সেন্ট্রাল থিম যে বিষয়টিকে ঘিরে কিংবা ওই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বাপেক্ষা প্রায়োরিটাইজ যে ওয়ার্ডটা সেই আইনে রিপিটেডলি ব্যবহৃত হয় সেটার একটা সংজ্ঞা দেওয়া থাকে, নিদেন পক্ষে একটা ইন্ডিকেশন থাকে যে এই শব্দটা আসলে কি বোঝায় বা এই কনসেপ্টটার একটা ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং যাতে আইনটা পড়ার পূর্বেই একজন তৈরি করতে পারে সেই সম্পর্কে একটা চেষ্টা থাকে। কিন্তু রেজিস্ট্রেশন অ্যাক্টের কোথাও রেজিস্ট্রেশন শব্দটার এক্স্যাক্ট ডেফিনেশন বা কোনো একটা প্রাসঙ্গিক এক্সপ্লেনেশন কোথাও দেয়া নেই। আইনটি শুরুই হয়েছে বলছে যে ইট ইজ অ্যান whereas it is expedient to consolidate the enactments relating to the registration of documents, যে দলিল নিবন্ধন সংক্রান্ত যে বিধিবিধান বা আইনগুলো আছে সেগুলোকে যেখানে সুসংহত করা বা একত্রিত করা প্রয়োজন সেখানে আইনটুকু করা হয়েছে। কিন্তু একটা আইনের পড়তে গেলে যদি আমরা ওই আইনটার মূল থিমটা সম্পর্কে প্রাথমিকভাবে অবগত হতে পারি আইনটি বোঝা অনেক ক্ষেত্রে সহজ হয় এবং এই আইনটা সম্পর্কে কিছু পূর্ব প্রস্তুতি আমাদের তৈরি হলে আইনের যে জটিল বিধিবিধানগুলো আছে সেগুলো বিশ্লেষণ করতে পারার একটা পূর্ব সক্ষমতা আমাদের তৈরি হয়। কিন্তু রেজিস্ট্রেশন একটা সেই চেষ্টাটুকু আমাদের জন্য করেনি, আমরা নিজেরাই সেটি দেখব আসলে যে রেজিস্ট্রেশনের এই কনসেপ্টটা বা নিবন্ধনের ধারণা বলতে কি বোঝায়। আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর কোর্সের প্রথম যে লেকচারটি এই কনসেপ্ট অফ রেজিস্ট্রেশন বা নিবন্ধনের ধারণাকে ঘিরেই। দেখেন বলা হচ্ছে নিবন্ধন রেজিস্ট্রেশন অফ ডকুমেন্টস বা রেজিস্ট্রেশন অফ ডকুমেন্টস বুঝতে গেলে আমাদেরকে আরেকটা কনসেপ্টের সাথে পূর্বেই পরিচিত হতে হবে, সেটা হচ্ছে এক্সিকিউশন অফ ডকুমেন্টস বা দলিল সম্পাদন। আমরা একটা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরেন করিম রহিমের কাছে একটা জমি বিক্রি করছে। আমরা যদি সম্পত্তি হস্তান্তর আইন অর্থাৎ ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1882 পড়ে থাকি অথবা যারা পরবর্তীতে পড়বো আমরা জানতে পারবো যে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী একটা স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি যদি কোনো একজন ব্যক্তি কারো কাছে বিক্রি করতে চান তাহলে সেই বিক্রয়টা একটা লিখিত দলিলের মাধ্যমে হতে হয়। অর্থাৎ করিম রহিমের কাছে একটা জায়গা বিক্রি করছে মর্মে একটা চুক্তি স্বাক্ষর করবে এবং সেই চুক্তির মাধ্যমেই রহিমের কাছে করিমের এই সম্পত্তির সমস্ত অধিকারগুলো ন্যস্ত হবে। এইভাবে দুজন ব্যক্তির মধ্যে যখন একটা আইনগত লেনদেন বা লিগ্যাল ট্রানজ্যাকশন সম্পাদন হয়, ট্রানজ্যাকশন ঘটে, সেই লেনদেনের আইনগত বিধিবিধান বা সেই লেনদেনটুকুর আইনগত একটা স্বীকৃতি সৃষ্টি করার জন্য যখন এই লেনদেনের যিনি দায়িত্ব অর্পণ করছেন আরেকজনকে কোনো অধিকার অর্পণ করছেন তিনি যখন একটা দলিল সৃষ্টি করেন সেটাকে বলা হয় এক্সিকিউশন অফ ডকুমেন্ট বা দলিল সম্পাদন। আরও সহজ করে বললে দুজন ব্যক্তির মধ্যে একটা চুক্তি হয়েছে যে করিম রহিমকে বলছে যে আমি তোমাকে 1 লক্ষ টাকার বিনিময়ে কাজটি করে দিব
রহিম বলল যে তুমি এই কাজটি করলে আমি তোমাকে 1,00,000 টাকা যথাসময়ে পরিশোধ করব। দুজনেরই যে পারস্পরিক অঙ্গীকার বা প্রতিশ্রুতিগুলোকে যখন একটা দলিলের দুজনে লিখে নিয়ে উভয়ে স্বাক্ষর করছেন, সেটি একটি এক্সিকিউশন অফ ডকুমেন্ট বা দলিল সম্পাদন। এখন এইভাবে একটি আইনগত প্রক্রিয়ায় সম্পাদিত একটি দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে। সেই রেজিস্ট্রেশনটা কি বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা অফিসিয়াল রেকর্ডিং অফ সার্টেন রিটেন ইনস্ট্রুমেন্টস বাই দ্য স্টেট অথরিটি। যে দলিল রেজিস্ট্রেশন হচ্ছে যে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে একটা লিখিত দলিলের দাপ্তরিক সংরক্ষণ করা। অর্থাৎ এই করিম এবং রহিমের মধ্যে যে বিক্রয় চুক্তিটা সম্পাদিত হলো বা জমি বিক্রয়ের যে দলিলটি সম্পাদন হলো, সেই দলিলটি যখন রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষের মাধ্যমে সংরক্ষণ করার জন্য সেই কর্তৃপক্ষের নিকটে উপস্থাপন করা হয়, সেই কর্তৃপক্ষ সেটিকে একটা নিয়মমাফিক পদ্ধতিতে সংরক্ষণ করে নিজেদের হেফাজতে রাখে, নিজেদের কাস্টডিতে রাখে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় রেজিস্ট্রেশন। দেখেন, সেই অফিসিয়াল রেকর্ডিং বা দাপ্তরিকভাবে একটা দলিল সংরক্ষণ করা, এটির একটি বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে সংজ্ঞায়ন করার চেষ্টা করেছি যে এটা হচ্ছে একটা স্ট্যাটিউটরি প্রসেস, যে একটা বিধিবদ্ধ পদ্ধতি। স্ট্যাটিউটরি প্রসেস বা বিধিবদ্ধ পদ্ধতি মানে রাষ্ট্র আইন দ্বারা এই অফিসিয়াল রেকর্ডিং বা দাপ্তরিকভাবে সংরক্ষণের পদ্ধতিটুকু তৈরি করে দেয়, যেটি কারো কোনো ব্যক্তির মনগড়া কিংবা ইচ্ছে মাফিক কোনো পদ্ধতি না, বরং রাষ্ট্র তার লিখিত আইনের মাধ্যমে যখন বলে দিচ্ছে কোন পদ্ধতিতে ওই দলিলটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন, সেইটাকেই বলা হচ্ছে স্ট্যাটিউটরি প্রসেস। বলছে যে স্ট্যাটিউটরি প্রসেস বাই হুইচ সার্টেন ক্লাসেস অফ লিগাল ইনস্ট্রুমেন্টস, particularly those affecting immovable property, legal rights or status, are formally presented, verified and preserved in the official records of a public authority। যে এটা অফ ফর্মালি প্রেজেন্টেড, যেটা সার্টেন ক্লাসেস অফ লিগাল ইনস্ট্রুমেন্টস, যে কিছু সুনির্দিষ্ট প্রকৃতির আইনগত দলিল, কারণ সব দলিল সংরক্ষণ করা প্রয়োজনও হয় না এবং সব দলিল সংরক্ষণ করার সম্ভাবনা পসিবলও না। এই কারণে বলা হয় যে সার্টেন লিগাল ইনস্ট্রুমেন্টস, কিছু সুনির্দিষ্ট প্রকৃতির আইনগত দলিল, বিশেষ করে বলা হচ্ছে যেগুলো ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি, লিগাল রাইটস মানুষের আইনগত অধিকার, কিংবা স্ট্যাটাস মানে আইনগত বিভিন্ন পরিচয়, পদ পদবি বা পরিচিতি সংক্রান্ত, সেই দলিলগুলো ফর্মালি প্রেজেন্টেড, সেই দলিলগুলো যখন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা, ভেরিফাইড, এবং এই দলিলগুলোর সত্যতা যাচাই করা হয় রেজিস্ট্রেশনের প্রক্রিয়া, যে আদৌ এরকম একটা দলিল সম্পাদন হয়েছে কিনা, এবং অ্যান্ড দেন প্রিজার্ভড ইন দ্য অফিসিয়াল রেকর্ডস অফ এ পাবলিক অথরিটি, যে এবং তারপরে সেটা পাবলিক অথরিটি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের এক মাধ্যমে দাপ্তরিকভাবে সংরক্ষণ করা হয়। এই পুরো প্রক্রিয়ারটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা জিজ্ঞেস করতে পারি যে এই রেজিস্ট্রেশনের আসলে পারপাসটা কি। একটা পারপাস তো আমরা পেলাম যে দাপ্তরিকভাবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সংরক্ষণ করা, কিন্তু সংরক্ষণ করার তো একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে বা থাকা উচিত। সেটি আসলে কি, সেটিও রেজিস্ট্রেশনের কনসেপ্টের মধ্যেই ওতপ্রোতভাবে জড়িত। বলা হচ্ছে যে দ্য প্রসেস মানে দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন confers upon the document a presumptive authenticity। রেজিস্ট্রেশন পুরো একটা দলিল যখন অফিসিয়ালি রেকর্ডেড হয়, তখন এইটা ওই দলিলের সত্যতা সম্পর্কে একটা প্রাথমিক অনুমান সৃষ্টি করে। এই জিনিসটিকে বলা হচ্ছে যে ইটস এ প্রসেস হুইচ কনফার্স আপন দ্য ডকুমেন্ট আ প্রিজাম্পটিভ অথেন্টিসিটি, যে একটা দলিল নিবন্ধনের প্রক্রিয়া মাধ্যমে যখন একটা দলিল নিবন্ধিত হয়, সেটি আসলে ওই যে দলিলটা সম্পাদিত হয়েছে সেই সম্পাদিত দলিলের একটা সত্যতার ব্যাপারে একটা প্রাথমিক অনুমান সৃষ্টি করে, and makes the transaction legally effective and enforceable। এবং এই দলিলের মাধ্যমে যে লেনদেনটি সম্পাদন হয়েছে সেই ট্রানজ্যাকশন বা লেনদেনটাকে লিগালি ইফেক্টিভ বা আইনগতভাবে কার্যকর করে, অ্যান্ড এনফোর্সেবল করে, বলবৎযোগ্য করে। যেমন আমরা দেখেছি যে স্থাবর সম্পত্তি বিক্রয় করতে গেলে ওই বিক্রয়ের লেনদেনটা ততক্ষণ পর্যন্ত আইনের দৃষ্টিতে সম্পূর্ণ হয় না, নিরঙ্কুশ হয় না, কার্যকর হয় না, যতক্ষণ এই বিক্রয়ের সপক্ষে একটা লিখিত চুক্তি এবং সেটি নিবন্ধন করা হয়। বলা হচ্ছে যে দ্য প্রসেস এনশিওরস দ্যাট ইট ইজ ওপেন টু পাবলিক ইন্সপেকশন, যে এবং এইভাবে একটা দলিল যখন রেজিস্ট্রেশন করা হচ্ছে তখন এটা নিশ্চয়তা দেয়া হয় যে এই দলিলটা পাবলিক ইন্সপেকশন বা জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত। কারণ করিম এবং রহিমের মধ্যে যখন একটা দলিল চুক্তি হয়েছে
একটা বিক্রয় চুক্তি, এবং সেই চুক্তিটা যখন তারা রেজিস্ট্রেশন করেছে তার মানে এটি তাদের ব্যক্তিগত সংরক্ষণে থাকার পাশাপাশি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দপ্তরে আছে। যে কোনো ব্যক্তি চাইলে সেখানে গিয়ে সেটি দেখে আসতে পারবেন যে আদৌ করিম রহিমের কাছে জমি বিক্রি করেছে কিনা, কিংবা করলে কতটুকু জমি বিক্রি করেছে, কবে বিক্রি করেছে, কত টাকা মূল্যের বিনিময়ে বিক্রি করেছে, করিমের কাছে কোনো অবশিষ্ট জমি রয়ে গেছে কিনা, রহিম এই জমিটা ভোগ করছে কিনা, অর্থাৎ জমির বর্তমান স্ট্যাটাস এবং এই জমিটার বর্তমান কার নিয়ন্ত্রণে বা কার দখলে আছে সেটি সম্পর্কে জানা খুব সহজ হয়। এই কারণে বলা হচ্ছে যে আ প্রসেস অফ রেজিস্ট্রেশন এনশিওরস দ্যাট দ্য ডকুমেন্ট ইজ ওপেন টু পাবলিক ইন্সপেকশন, যে দলিল নিবন্ধনের প্রক্রিয়া এটা নিশ্চিত করে যেই দলিলটা জনগণের পরিদর্শনের জন্য বা জনগণের দেখার জন্য উন্মুক্ত, এবং দেয়ারবাই সার্ভিং দ্য ডুয়াল ফাংশনস অফ এ লিগ্যাল রিকগনিশন অ্যান্ড পাবলিক নোটিস। বলা হচ্ছে যে লিখিত একটা দলিল নিবন্ধনের মাধ্যমে দুটি কার্য সমাধান হয়, এটা একটা ডুয়াল ফাংশন সার্ভ করে বা দ্বৈত কাজ করে, যেটা লিগ্যাল রিকগনিশন এই দলিলটার একটা আইনগত স্বীকৃতি সৃষ্টি করে, পাশাপাশি পাবলিক নোটিস বা জনগণকে ওই দলিলের মাধ্যমে যে লেনদেনটি হয়েছে সেটি সম্পর্কে অবগত করায়। কারণ আমরা দেখব যে এই আইনটি পড়ার মাধ্যমে বা সম্পত্তি হস্তান্তর আইন যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু ট্রানজ্যাকশন প্রাইভেটলি করলেও সেটা পাবলিকলি জনগণকে অবহিত করতে হয়। আদারওয়াইজ এই প্রপার্টি নিয়ে বা এই সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সাবসিকুয়েন্ট কোনো ট্রানজ্যাকশন যদি হয় সেটি সম্পর্কে একটা লিগ্যাল কনফিউশন তৈরি হতে পারে বা সেটির লিগ্যালিটি বা বৈধতার প্রশ্নে কিছু সমস্যা তৈরি হয়। তার মানে আমরা খুব সংক্ষেপে যদি বলি, আমরা দেখতে পেলাম যে রেজিস্ট্রেশন হচ্ছে আসলে এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে রাষ্ট্রীয় কর্তৃপক্ষর নিয়ন্ত্রণে একটা নির্দিষ্ট দপ্তরে সেই দলিলটা অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ করা হয়, এবং সেই প্রক্রিয়ার সুবিধাটুকু হচ্ছে যে এই প্রক্রিয়া ওই দলিলটি সম্পর্কে একটা প্রাথমিক সত্যতা সৃষ্টি করে, প্রিজামটিভ একটা অথেন্টিসিটি দেয়, এবং সেই দলিলের মাধ্যমে যে লেনদেনটি হচ্ছে সেই লেনদেনকে সে লিগ্যালি ইফেক্টিভ এবং এনফোর্সেবল করে, এবং এটা হচ্ছে পাবলিক ইন্সপেকশনের জন্য সেই দলিলটা সহজ হয়ে যায়, এবং এর মাধ্যমে মূলত একটা দ্বৈত ব্যবস্থা কার্যকর হয় যে দলিলটার একটা আইনগত স্বীকৃতির পাশাপাশি দলিলটা সম্পর্কে যাতে জনগণ সহজভাবে অবগত হতে পারে সেই মর্মে একটা পাবলিক নোটিশের ব্যবস্থা সৃষ্টি করে।